নমস্কার বন্ধুরা, এসো গল্প শোনাইয়ের গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই বলে রাখি, আমার গল্প শুনে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসছি আমার আজকের গল্প, শিবরাম চক্রবর্তীর লেখা এক ভুতুড়ে কাণ্ড। ভূত বলে কিছু আছে? যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি। তাঁর দয়া এবং আমার ধন্যবাদ। কৃপা করে দর্শন দিলে আমি তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ। ভূতেদের রূপ গুণে আমার কোনো মোহ নেই। তাছাড়া আমার হার্ট খুব উইক, আর শুনেছি যে ওরা ভারী উইকেট। তবে ভূত কিনা ঠিক জানি না, কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম রাঁচিতে। না, পাগলাগারদে নয়, তার বাইরে সরকারি রাস্তায়। রাঁচির রাজপথ না হলেও সেটা বেশ দরাজ পথ। কী করে দেখলাম বলি। একটা পরশময় প্রদীপ সাইকেল হাতে পেয়ে হুড্রুর দিকে পাড়ি জমিয়েছিলাম, কিন্তু মাইল সাতেক যেতে না যেতেই তার একটা টায়ার ফেঁসে গেল। যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধে হয়, একটা কথা আছে না? আর যেখানে সন্ধে হয় সেইখানেই সাইকেলের টায়ার ফাঁসে। জনমানবহীন পথ, জায়গাটাও জঙ্গলি। আরও মাইল পাঁচেক যেতে পারলে গাঁয়ের মতো একটা পাওয়া যেত, কিন্তু সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হলেই হয়েছে। এমনকি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেতেও পারবো কিনা আমার সন্দেহ ছিল। হাঁটতে হবে আগে জানলে হাতে পেয়েও সাইকেলে আমি পা দিতাম না নিশ্চয়। তখনও সন্ধে হয়নি, এই হব। সামনে গেলে 5 মাইল, ফিরতে হলে 7। দুই দিকেই সমান পাল্লা। কোন দিকে হাঁটান দেব হাঁ করে ভাবছি। শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে? এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে পুনঃ আমার মানসপটে উদিত হয়েছে। আর এর একমাত্র উত্তর আমি দিয়েছি, না বাবা, প্রাণ থাকতে নয়। অবশ্যই একরকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কিনা সেটাও প্রশ্নের বিষয় ছিল। সন্ধে উতরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে। সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রব শোনা গেছিল। কখনো হালুম শুনবো কিনা কে জানে। তবু চিরদিনই আমি আশাবাদী, সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবেই। অচিরে ঘটল বলে 2-1 মিনিটের অপেক্ষা কেবল, এবং সেই অভাবনীয় সুযোগ নিয়েই সহজেই আমি উদ্ধার লাভ করব। এরকমটা ঘটেই থাকে, এতে বিস্ময়ের কিছু ছিল না। কত গল্পের বইয়ের এরূপ ঘটতে দেখা গেছে, আমার নিজেরই কত গল্পে এরকম দেখেছি, তার ইয়ত্তা নেই। আর স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব অঘটনগুলো ঘটবে না? কোন গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে? তবে একজন গল্প লেখকই বা কোন দুঃখে যাবে শুনি? সেই অবসম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরও আধ ঘন্টা কাটালাম। অবশেষে একটা ঘটনার মতো দেখা দিল বটে। একখানা লরি, খুব জোরেও নয় আস্তেও নয়, আস্তে দেখা গেল সেই পথে রাঁচির দিকে যাচ্ছিল লরিটা। আমার টর্চ বাতিটা জ্বালিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম। শীতের রাত, ফিকে চাঁদের আলো, তার উপর কুয়াশার পর্দা পড়েছে। এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরির ড্রাইভার দেখতে পেলে হয়। লরিটা এসে পৌঁছলো, এলো একেবারে সামনাসামনি। মুহূর্তের জন্যই এলো, কিন্তু মুহূর্তের জন্যও থামলো না। যেমন এলো তেমনি চলে গেল নিজের আবেগে। রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে। অনর্থক কেবল টর্চটাকে আর নিজের টর্চার করা। আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছিল। ছ্যা, শেষটা কি হাঁটাই আছে কপালে? এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা 7 মাইলের ধাক্কা। ভাবতেই আমার বুকটা দূর করতে থাকে। তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়াটাই বেশ শর্টকাট। না, কোথাও যেতে হবে না, বাঘের পেটেও নয়, কিছু না কিছু একটা হতে বাধ্য। অনতিবিলম্বেই হচ্ছে। আর 1 মিনিটের অপেক্ষা কেবল। এর মধ্যে কুয়াশা আরও জমেছে, চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরও। আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি। এমন সময়ে দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল। বাঘ নাকি? না, বাঘ নয়। দুটো চোখের অতখানি ফারাক থেকেই বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না। আবার আমি বাহুবলে টর্চ ঘোরাতে লাগলাম। ছোট্ট একটা বেবি অস্টিন, তারই কটাক্ষ। আস্তে আস্তে আসছিল গাড়িটা, এত আস্তে যে মানুষ পা চালালে বোধ হয় ওর চেয়ে জোরে চলতে পারবে। আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল।
আমি হাঁকালাম, এই, কিন্তু গাড়িটা থামবার কোনো লক্ষণ নেই। তেমনি মন্থর গতিতে গড়িয়ে চলতে লাগলো গাড়িটা। আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখেই আমি মরিয়া হয়ে উঠলাম। না, আর দেরি করা চলে না, এক্ষুনি একটা কিছু করে ফেলা চাই। এসপার ওসপার যা। গাড়ির মালিকের না হয় ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই, কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে। অগত্যা আগামন গাড়ির গায়ে গিয়ে পড়লাম। দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভেতরে। চলন্ত গাড়িতে ওঠা সহজ নয়, নিরাপদও নয়, কিন্তু কি করব, 1 মিনিটও সময় নষ্ট করার ছিল না। কায়দা করে উঠতে হলো কোনো গতিতে। কে জানে, এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। সাইকেলটা রাস্তার ধারে ধরাশায়ী হয়ে থাকলো। থাকবে, কি করা যাবে? নিতান্তই যদি রাত্রে বাঘের পেটে না যাই। বাঘেরা কি সাইকেল খেতে ভালোবাসে? কাল সকালে উদ্ধার করা যাবে। সাইকেলের মালিককে আগামীকাল এক সময়ে জানালেই হবে, বেশি বলতে হবে না। খবর দেওয়া মাত্র তিনি নিজে এসে নিয়ে যাবেন। ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি। বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি, আমায় লালপুরার মোড়টায় নামিয়ে দেবেন, তাহলেই হবে। ডাক্তার যদুগোপালের বাড়ি। বলতে বলতে আমার গলার স্বর উবে গেল। বক্তব্যের বাকিটা উচ্চারিত হলো না। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। আমার 2 চোখ ঠিকরে বেরিয়ে আসতে গেল। আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলার চারধার চেপে বসেছে। হাত তুলে যে গলার কাজটা আলগা করব সে ক্ষমতা নেই। আঙ্গুলগুলো অবধি অবশ। সেই শীতের রাত্র সারা গায়ে আমার ঘাম দিয়েছে। যেখানটা ড্রাইভার থাকার কথা সেখানে কেউ নেই, একদম ফাঁকা। আমি তাকিয়ে দেখলাম জিভ আমার টাকরায় এসেছিল, আটকে গেছিল। কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলে বাক শক্তি ফিরে পেলাম। ভূত, ভূত ছাড়া আর কিছু না। আপনা থেকে আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। আমার কথায় ভূত যে কর্ণপাত করলো তা মনে হলো না। ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনি চলতে লাগলো, কিন্তু তা হলেও এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে আমি ভাবিনি। ড্রাইভার নেই এবং গাড়ির ইঞ্জিনও চলছিল না, তবু গাড়ি চলছিল এবং ঠিক পদ্ধতিই চলছিল। এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে চেপে বসে যাওয়ার আরাম বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে দিয়ে সেই ভুতুড়ে গাড়িটাকে আশ্রয় করে রইলাম। আলস্যের সঙ্গে আমি কোনো দিনই পারি না। চেষ্টা করলে হয়তো বা কায়ক্লেশে পারা যায়, কিন্তু পেরে লাভ তো ডিমের। চিরকালের মতো এবারও আমার আলস্যই জয়ী হলো শেষটায়। ঘন্টা 2 পরে গাড়িটা একটা লেভেল ক্রসিংয়ের মুখে পৌঁছেছে। ক্রসিংয়ের গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি, তখন হুঁশ হলো আমার। হুস হুস করে তেড়ে আসছিল একটা আওয়াজ। রেলগাড়ির আগমনী কানে আসতেই আমি চমকে উঠলাম। আপ কিংবা ডাউন, একটা গাড়ি এসে পড়ল বলে অদূরে তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে, কিন্তু আমার গাড়িটা থামবার কোনো উৎসাহ নেই। বিনে ভাড়ায় গাড়ি চেপেছি বলে কি এই অদৃশ্য ভূত আমায় টেনে নিয়ে নিজের দল ভারী করতে চায় নাকি? নিঃশব্দ রাত্রির শান্তি ভঙ্গ করে গম গম করে ছুটে আসছিল ট্রেনটা। তার জ্বলন্ত চোখে মৃত্যু দূতের হাত। গাড়ির হাতলটা কোথায়? এক্ষুনি নেমে পড়া দরকার। আরেক মুহূর্ত দেরি হলেই হয়েছে। কোনো রকমে দরজা খুলে তো বেরিয়েছি। আমিও নেমেছি, আমার গাড়িও থেমেছে। আর সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেল গাড়িটাও গর্জন করতে করতে বেরিয়ে গেছে। কয়েক মুহূর্তের জন্য আমার সম্বিত ছিল না। হুস হুস করে ট্রেনটা চলে যাবার পর আমার হুঁশ হলো। না, মারা যায়নি। হুঁশিয়ার হয়ে দেখলাম জল জ্যান্ত রয়েছি এখনো, এবং মোটর গাড়িটাও চুরমার হয়নি। আমার পাশেই ছবির মতন দাঁড়িয়ে, এবং মোটরটার টিকে থাকার একটা চূড়ান্ত রহস্য মনে হচ্ছে। এমন সময় চোখে চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো মোটরের পেছন থেকে। আমাকে একটু সাহায্য করবেন? এগিয়ে এসে বললেন ভদ্রলোক। দয়া করে যদি আমার গাড়িটা একটু ঠেলে দেন মশাই। 8 মাইল দূরে গাড়িটার কল বিগড়েছে, সেখান থেকে একলাই ঠেলতে ঠেলতে আসছি। সারা পথে একজনও লোক পেলাম না যে আমার সঙ্গে হাত লাগায়। যদি একটু সঙ্গে হাত লাগান, লাইনটা পেরিয়েই আমি একটু গেলে ওই যে দেখা যাচ্ছে, আর 1 মিনিটের রাস্তা।